হরে কৃষ্ণ। আজ আমরা জানব যে মহাভারতের বারণাবতে যে জতুগৃহ তৈরি করা হয়েছিল পাণ্ডবদের জন্য, সেই জতুগৃহ কেমন ছিল তা আমি মহাভারত পড়ে পাঠ করে শোনাচ্ছি। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে যাওয়ার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন। তিনি তখন তার মন্ত্রী পুরোচনকে একান্ত ডেকে তার হাত ধরে বললেন, পুরোচন, এই পৃথিবী ভোগ করার আমার যা অধিকার তোমারও তাই। তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য নেই। আমি তোমাকে আমার শত্রুর মূল সহ তুলে ফেলার কাজে নিযুক্ত করছি। সতর্ক হয়ে কাজ করবে, কেউ যেন জানতে না পারে। পাণ্ডবরা পিতার নির্দেশে কিছুদিন বারণাবতে বসবাস করবে। তুমি তার আগেই সেখানে চলে যাও। নগরের একধারে শন, খড়, গালা, পাট, কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর এক গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাক হয়ে যায়। তার ভিত্তি স্থাপনের সময় ঘি, তেল, চর্বি, গালা মিশিয়ে মাটিতে লেপন করবে, পাণ্ডবরা যেন বুঝতে না পারে। সেই গৃহে কুন্তী, পাণ্ডব ও তাদের বন্ধুদের রাখবে। সেই গৃহ উত্তম আসন ও শয্যা দ্বারা সাজিয়ে দেবে। তাহলে তারা বিশ্বাস করে নিশ্চিন্ততার সঙ্গে সেখানে বাস করবে। সময় মতো সেই গৃহে আগুন লাগিয়ে দেবে। এতে তারা নিজেদের গৃহেই যখন পুড়ে মারা যাবে, তখন কেউ আর আমাদের নিন্দা ও সন্দেহ করবে না। পুরোচন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হলো। বারণাবতে গিয়ে সে দুর্যোধনের কথা মতো এক সুন্দর ভবন নির্মাণ করল। পাণ্ডবদের শুভাগমনের সমাচার শুনে বারণাবতের নাগরিকগণ শাস্ত্র বিধি অনুসারে মঙ্গলময় জিনিস উপহার নিয়ে অত্যন্ত আনন্দিত মনে উৎসাহের সঙ্গে তাদের অভ্যর্থনা করতে গেলেন। তাদের জয় জয় ধ্বনিতে চতুর্দিক গুঞ্জরিত হয়ে উঠল। পুরবাসীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত। অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে ভাইদের নিয়ে যুধিষ্ঠির এবং মাতা কুন্তী বারণাবত নগরীতে প্রবেশ করলেন। প্রথমে তারা বেদবিদ ও যজ্ঞকারী ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর ক্রমশ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যোদ্ধা, বৈশ্য, শূদ্র ইত্যাদি পুরবাসীদের সঙ্গে মিলিত হলেন। পুরোচন তাদের অত্যন্ত সম্মানের সঙ্গে নির্দিষ্ট বাসস্থানে নিয়ে গেলেন এবং তাদের খাদ্য, শয্যা ইত্যাদি দ্বারা সন্তুষ্ট করলেন। পাণ্ডবেরা সুখে সেখানে বাস করতে লাগলেন। পুরবাসীরা প্রায়শই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। 10 দিন কেটে যাওয়ার পর পুরোচন তাদের সেই লাক্ষাগৃহে নিয়ে গেলেন। লাক্ষাগৃহ অর্থাৎ যে গৃহটি তৈরি হয়েছিল ঘি এবং বিভিন্ন এমন এমন দাহ্য পদার্থ যেগুলি সহজেই আগুনে পুড়ে যায়। ধর্মরাজ যুধিষ্ঠির সেই ভবনটি চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে ভীমকে বললেন, ভাই ভীম, দেখতে পাচ্ছ এই বাড়িটি চতুর্দিকে কেমন আগুন লাগার মতো বস্তু দিয়ে তৈরি? ঘি, গালা, চর্বির গন্ধ থেকে তাই প্রমাণিত হচ্ছে। শত্রুপক্ষের কারিগর অত্যন্ত দক্ষতার সঙ্গে শন, ঘাস, পাট, খড়, বাঁশ ইত্যাদি দিয়ে এটি তৈরি করেছে। পুরোচন ভেবেছে যে আমরা যখন নিঃসন্দেহ হয়ে এই বসবাস করতে থাকবো এখানে, তখন সে এখানে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারবে। বিদুর প্রথমেই এই ব্যাপারে আন্দাজ করেছিলেন, তাই তিনি স্নেহবশত আমাকে সব জানিয়ে দিয়েছেন। ভীম বললেন, দাদা, যদি তাই হয় তাহলে আমরা
আগের বাড়িতেই ফিরে যাই না কেন? যুধিষ্ঠির বললেন, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই কথাটি গোপন রাখতে হবে। আমাদের চলার চালচলন দেখে যেন কারো সন্দেহ না হয়। এখানে থেকে বার হবার রাস্তা খুঁজতে হবে। আমাদের ভাবভঙ্গিতে পুরোচন যদি জানতে পারে, তাহলে সে বলপূর্বক আমাদের হত্যা করতে পারে। তার তো লোকনিন্দা অথবা অধর্মের ভয় নেই। আমরা যদি মরে যাই, তাহলে পিতামহ ভীষ্ম এবং অন্যান্যরা কৌরবদের উপরে রাগ করে কি করবেন? সেই সময় ক্রোধ তো বৃথাই হবে। আমরা যদি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে দুর্যোধন গুপ্তচর লাগিয়ে আমাদের হত্যা করবে। এখন ওদের হাতেই রাজকোষ এবং সৈন্য সামন্ত মন্ত্রী সবই আমাদের কিছুই নেই। চলো আমরা এখানে ঘুরে বেড়াই এবং সব রাস্তা চিনি। উত্তম এক সুড়ঙ্গ তৈরি করে আমরা এখান থেকে পালিয়ে যাব। কেউ যেন জানতে না পারে যে পাণ্ডবেরা এখান থেকে বেঁচে ফিরে গেছে। ভীম জ্যেষ্ঠ ভ্রাতার উপদেশ মেনে নিলেন। তো বন্ধুরা, এই পর্যন্তই এই পাঠ করলাম। পরবর্তী পাঠ আমি পরবর্তী এপিসোডে আবার দিয়ে দেব। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল।